সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনয় শিল্পী কুমকুম। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আচ্ছা, আপনাকে অনেক দিন পরে পেলাম। কাজ নিয়ে আমরা একটু জানতে চাই যে কোনো গ্যাপে ছিলেন কিনা, নতুন করে কাজ করার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, গ্যাপে ছিলাম, প্রায় অনেক দিন গ্যাপে ছিলাম। আর কাজ করার পরিকল্পনা, কাজ প্রতিনিয়তই আসে। তো যেটা হয় যে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতাগুলো আমার হয়েছে গত বছরগুলোতে, 2 বছর ধরে, সেখান থেকে কোনো কাজ আসলে অনেক বেশি চিন্তা করতে হয় যে কাজটা করব কিনা, কাজটা এমন কেন, বা কারা কাজটা করছে, এই কাজটা কোথায় যাবে। তো অনেক কিছু চিন্তা করতে করতে অনেক কাজ করা হয় না। আচ্ছা, মানে দর্শকদের মাঝে একটু কোয়ালিটিফুল কাজ উপহার দেওয়াটার জন্য সবকিছু মিলে কিছু বাজ করা। না চুজ করার কারণ কি? আপনি কি ধরনের কাজ খুঁজছেন বা কি ধরনের চরিত্র আপনি খুব চান যে এই চরিত্রতে আপনি অভিনয় করবেন? বিষয়টা চরিত্রের না, বিষয়টা হচ্ছে যে একজন শিল্পী যে কোনো চরিত্র ফুটিয়ে তুলতে পারে যদি তার ভিতরে অভিনয় শিল্পটা ঠিকঠাক মতো থাকে, আমি মনে করি। বিষয়টা হয়ে যায় হচ্ছে খুব দ্রুত কাজ করা, একদিনে 16টা-17টা সিকোয়েন্স করতে হবে। একটা শিল্পী তো সে কোনো মেশিন না। তো হয় কি, খুব অল্প বাজেটে খুব অল্প সময়ে 1 কি 1.5 দিন কিংবা 2 দিন ধরে একটা নাটক তৈরি হয়, যেটা আমি এখন দেখতে পাচ্ছি। সেখানে খুব তড়িঘড়ি করে কাজ করো। শিল্পীরা কী অভিনয় করছে সেটা বড় কথা না, 28টা সিকোয়েন্স, এমনকি 22টা সিকোয়েন্স একদিনে নামাতে হবে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর চলে যাচ্ছে কিছু সিকোয়েন্স নিয়ে, তারপর মেইন ডিরেক্টর চলে যাচ্ছে কিছু সিকোয়েন্স নিয়ে। তো খুব হচপচ, খুব এমনভাবে আসলে কাজ করে আসিনি, অভ্যস্ত না, হয়তো আমি মানাতে পারছি না, এই কাজগুলো করতে চাচ্ছি না। আচ্ছা, এছাড়া আর কি কি পরিকল্পনা রয়েছে? যেহেতু ইন্ডাস্ট্রিতে এখন যেহেতু একটা কাজের প্রেশার আছে, সকলেই একটু কম সময়ে দর্শকদেরকে তাড়াতাড়ি কিছু উপহার দিতে চান, এবং এই জন্য বিভিন্ন সেক্টর কিন্তু তৈরি হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, ইউটিউবে আছে, টিভি চ্যানেল তো অবশ্যই আছে, এবং অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্ম আমরা মিডিয়াতে দেখি যেগুলো নাটক তৈরি করা হচ্ছে। তো এই জিনিসগুলো আপনি কিভাবে দেখেন এবং এটি নিয়ে আপনার কি পরিকল্পনা আছে, কাজ করার ইচ্ছে? কাজ করার ভীষণ ইচ্ছে নেই, কাজ করতে আসা আবার 27-28 বছর ধরে মিডিয়াতে কাজ করছিলাম। তো সেখান থেকে যে অভিজ্ঞতাগুলো হচ্ছে, বা আমি কিন্তু একজন সাইলেন্ট প্রডিউসার ছিলাম, যেটাকে একদম এমন এমন জায়গায় আমার ইনভেস্ট ছিল নাটকের ক্ষেত্রে, যেটা হয়তো আমি প্রফিটটা চেক করে চলে আসতে পারছি। এখন আমি ওই আস্থার জায়গাটা পাই না। কারা এরা, এদেরকে সাথে ইনভেস্ট করা যাবে কিনা। পরিকল্পনা ছিল যে আমি আবার আসবো এবং এবার আমি আমার একটা ব্যানার নিয়ে, যে আমার ব্যানারে আমি প্রডিউস করছি, তো আমি সেই সাহসটা পাচ্ছি না। মানুষ খুব অল্প সময়ের জন্য কাজ করে দেখছি যে, এবং সবার ভিতরে খুব দ্রুত, যেমন মোবাইল ফোনে আপনি খুব দ্রুত একটা পছন্দ না চলে যাচ্ছে। নাটক কি কেউ দেখে? আমার এই প্রশ্নটা করতে এসে আমার এটা মনে হয়েছে যে নাটকটা কি কেউ দেখে? ওই যতটুকু সিকোয়েন্স আমার যে দর্শক তারা একটু দেখলো, সুইচ করে চলে গেল অন্য একটা চ্যানেলে বা অন্য কিছুতে। আমি নাটক দেখার দর্শক পাইনি। বা আমার আগে নাটক হলে মানুষ যেমন বলতো যে আপনার এই ক্যারেক্টারটা দেখেছি, এই গল্পটা ভালো লাগে, সামনে কি করবেন, তো এগুলো নেই, এগুলো এখন আর আলোচনা হয় না নাটক নিয়ে। আমি খুব হতাশায় নাটক নিয়ে, যেখানে ইনভেস্ট করাটাও এখন হয়তো রিস্কের ব্যাপার হয়ে যাবে, যে কোথায় করব, প্রফিট না ধরলাম, মেইনটা কি ফেরত আসবে, সব কিছু চিন্তায় নিয়ে আর কি হয়তো সামনের দিকে এগোবো, যেখানে খুব গ্রিন সিগন্যাল পাবো যে হ্যাঁ এখানে করতে পারি, সেই জায়গাতে। ইন্ডাস্ট্রিতে তো আপনি অনেক বছর ধরে আছেন, এখন তো নতুন প্রজন্মরা কাজ করছে, তাদের মধ্যে কারদের অ্যাক্টিং স্কিল আপনার ভালো লাগে বা কাজগুলো ভালো লাগে? আসলে একজনের নাম এভাবে এখন বলা যাচ্ছে না, কারণ কেউ একজন কিন্তু লিড করছে না। একসময় সোমি আপু, বিপাশা আপু, মিমি আপু, তারা কিন্তু 3 জন কাজ করছিল, তাদের মধ্যে আমরা, তারপরে তারিন, ঈশিতা, রিচি করছিল, আমরা সেই সময় কাজ করছি। এখন আমি গুনে পাচ্ছি না, যে একটু খুব ভালো অভিনয় করে সে ফিল্মে চলে যাচ্ছে, তাকে আর আমি স্ক্রিনে নাটকে পাচ্ছি না। যার জন্য আমি এখন বলতে পারবো না যে অমুক 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 কাজ করে। আমি কিন্তু দর্শক, আমি কিন্তু খুব ভালো দর্শক, আমি নাটক দেখি, আমি এটিএন বাংলা দেখি। এটিএন বাংলা আমার এখন নাটক প্রচার হচ্ছে, স্মৃতির আলপনা আঁকি, এই নাটকটা আমি দীর্ঘ ধারাবাহিক নাটক এটিএনে। আমার ক্যারিয়ার যত ধারাবাহিক নাটক আছে তার মধ্যে ম্যাক্সিমামের থেকেও যদি বেশি ধরি সেটা এটিএনেই ছিল, এবং এত বছর পর ফিরে এসে আমি সেই স্মৃতির আলপনা আঁকি, সেই এটিএনেই আবার এসেছি। তো ওই নাটকগুলো আমি দেখি, তো এখানে দেখছি যে আমি কারো নাম বলতে পারবো না যে উনি আছে। এই দুটো ভালো অভিনয় করার পর 3 নম্বর হচ্ছে সে ফিল্মে চলে যাচ্ছে, আমি তাকে ফিল্ম ছাড়া দেখতে পাচ্ছি না, তাকে আর নাটকেই পাওয়া যাচ্ছে না। আবার কেউ এসে কিছুদিন কাজ করার পরে তাকেও আবার পাবো না, সে হয়তো কোনো একটা ফিল্ম নিয়ে 6-7 মাস বা 1 বছরের জন্য নেই। তো আমি কাউকে
স্থির হতে দেখছি না, যে নাটকই করে, যে শুধু নাটকটাই তাকে আমি দেখতে পাচ্ছি, এরকমটা এখন চলে না। তো আচ্ছা, একটু স্মৃতির আলপনার কথা যেহেতু উঠেছে, স্মৃতির আলপনাতে কাজ করার অভিজ্ঞতা কেমন এবং সেখানে আপনার চরিত্রটা কি? চমৎকার অভিজ্ঞতা। আমাদের পুরনো যেরকম নাটকের শুটিংগুলো হতো, যে কজন শিল্পী তারা ডাকবে, তাদের নিয়ে একটা গুছানো ইউনিট, মোরাদের কাজ। মোরাদ ভাই খুব ভালো একজন ডিরেক্টর এবং রাইটার, তার ইউনিটটাও গুছানো। এটিএন বাংলার নিজস্ব প্রোডাকশন মনে হয় এটা, আমি যতদূর জানি। মাহফুজুর রহমানের নিজস্ব গল্প ওনার, যার জন্য গল্পটাও গুছানো, আমরা স্ক্রিপ্টটা পেয়ে যাই, আর ইউনিটটা গুছানো। আর এখানে যে গল্পটা আমি বলবো সেটা হচ্ছে যে একটা পরিবারের একদম গ্রাম থেকে আসে একটা পরিবার, তারপর সেই পরিবারটা শহর কেন্দ্রিক হয়ে যায়, তারপর নানা রকম জটিলতা, এরকম থেকে আমারও একটা পরিবার যেখানে আমি একজন ব্যারিস্টার, বেশ কিছু প্রপার্টি নিয়ে প্রবলেম হচ্ছে, সেই প্রপার্টি ডিল করে, এবং আমার একটা মেয়ে থাকে, টিনেজার একটা মেয়ে, কলেজ পড়ুয়া, সেই মেয়েটা কি করে, সেই মেয়েকে কী করে হ্যান্ডেল করবো প্রফেশনের বাইরে, এইরকম একটা গল্প আমার ওখানে আছে। নাটকটা এখন চলছে, সপ্তাহে 3 দিন যায়। এই নাটকটা আমি সাড়া পেয়েছি, মনে হয় এটিএন বাংলা যারা দর্শক আছে তারা এটা দেখে। এখন তো বড়বেলায় কাজ করছেন, শৈশব থেকে কি এরকম চিন্তা ভাবনা ছিল যে বড় হয়ে আপনি অভিনয় শিল্পী হবেন? ছোটবেলা থেকে যেটা হতো, নাচ গান নিয়ে খুব থাকতাম। বাফাতে নাচ শিখেছি আমি 4 বছর, 5 বছর হচ্ছে সার্টিফিকেট পরীক্ষাটা আমার দেওয়া হয়নি। ছোট ছোট স্টেজ প্রোগ্রাম, আমরা সারাক্ষণই আমাদের এই বাৎসরিক নাচ গান এগুলো নিয়েই থাকতাম। ছোটবেলা থেকে অভিনয় করব বলে কখনো চিন্তা করিনি। হয়তো নাচ কিংবা নাচ নিয়েই চিন্তা ছিল যে হয়তো নাচের কোনো একটা সেক্টরে চলে যাব। আর এখন শৈশবে ফিরে যেতে পারি, সেটা হচ্ছে যদি বলেন যে কি করে শৈশবে ফিরে যান, সেটাও একটা কাহিনী। আমি বলবো যে আমার শৈশব স্কুল জীবনে আমার 3 জন বান্ধবী আমার লাইফে এসেছে, গত 2 বছর ধরে খুঁজে পেয়েছি তাদেরকে, তাদের নিয়ে চমৎকার সময় কাটাই, শৈশবে ফিরে যাই, তাদের সাথে আড্ডায় যখন বসি তখন মনে হয় যে আমি আবার সেই স্কুলের বেঞ্চে চলে গেছি। বিশেষ করে বলতে হবে আমার 3 বান্ধবীর নাম, তারা এই অনুষ্ঠানে আসার আগে বারবার করে বলেছে যে অনুষ্ঠানে গিয়ে আমাদের নামটা বলতে হবে, ফারানা, প্রিয়া, সুবর্ণা, ওদের সবার সাথে আবার আমি শৈশবে ফিরে যাই। বাহ! আপু, আপনি কিন্তু একটা কথা বলছিলেন যে ম্যাক্সিমাম যারা নাটকে কাজ করছেন তারা কিন্তু সিনেমাতে চলে যাচ্ছেন। এর পেছনের মূল কারণটা কি? আমার মনে হয় যে অভিনয় পিপাসাটা তাদের ভিতরে অনেক বেশি, ফ্রেমটা তাদের জন্য অনেক বেশি জরুরি। হ্যাঁ, ফিল্মে হয় কি, আপনার বড় 3 ঘন্টার জন্য আপনি অভিনয় করছেন, 3 থেকে 2.5 ঘন্টা আপনি অভিনয় করছেন, নানা রকম নাচ গান, আপনি কান্না, আপনি খুব বেশি আনন্দে আছেন, রোমান্স সব দেখাতে পারছেন, অভিনয় সব সেক্টরটা কিন্তু আপনি ফিল্মে একদম প্রকাশ করতে পারছেন। নাটকে যেটা হয় যে একটা চরিত্র থাকলো, হয়তো আপনি কোনো মা কিংবা নায়িকা, আপনি কলেজ পড়ুয়া একটা মেয়ে, তো কলেজ পড়ুয়া ক্যারেক্টার আপনাকে করতে হয়। ফিল্মে যিনি কলেজ পড়ুয়া সে একসময় নায়িকা, সে একসময় মা হয়ে যাচ্ছে, তার উপর ভিতরে মানে অ্যাকশন রিয়াকশন সব কিছু মিলে ফিল্মটা তারা মনে হয় বেশি আকর্ষণ বোধ করে, যে এক জায়গায় 3 ঘন্টা অনেক কিছু দেখাতে পারবে, আমার কাছে তাই মনে হয়। আচ্ছা, এই যে চরিত্রগুলো নিয়ে যখন কাজ করেন বা কোনো চরিত্র আপনাকে বলা হলো, সাপোজ সে কাজটা আপনি করতে আগ্রহী, তখন সেই চরিত্রটাকে ধারণ করার জন্য পূর্ব প্রস্তুতিগুলো আপনার কেমন থাকে? ওটা আমি যে সময় কাজ করতাম, যে সময় কেন বলছি যে গত 2 বছর যে কাজগুলো করছি সেখানে স্ক্রিপ্টই পাচ্ছি না। হ্যাঁ, আসেন আমরা আলোচনা করে নেব, আসেন সেটে এসে স্ক্রিপ্ট পাবেন, কিন্তু একটা সময় আমাদের স্ক্রিপ্ট দেওয়া হতো, আমাদের 2 দিন আগে আমাদের রিহার্সালে বসা হতো, কারা কারা অভিনয় করছে তাদের সাথে আমাদেরকে স্ক্রিপ্ট পড়তে হতো, তখনই আমরা জেনে যেতাম। পড়ার সময় আমরা বুঝতাম যে আচ্ছা তুমি এভাবে ডায়লগটা থ্রো করছো, আমি এভাবে করবো না, আমি কিন্তু এভাবে বলবো, আচ্ছা আপনি এভাবে বলে, আপনি যদি লোতে বলেন আমাকে লো বেসি বলতে হবে। আমরা কিন্তু রিহার্সালে জেনে যেতাম, কোনো কিছু কনফিউশন থাকলে ডিরেক্টর আমাদেরকে বলে দিত যে তোমার কস্টিউমটা এটা হবে, তোমার ক্যারেক্টারটা এটা হবে, তুমি এইভাবে বুঝে করবা। তো আমাদের স্কুলিংটা আগে হয়ে যেত, এখন হয় না, একেবারেই হয় না, আমি স্ক্রিপ্টই পাই না, গল্প তো পড়ে। আপনার ভেতরে আপনি যেগুলো করেছেন কাজ, সেগুলো যখন চরিত্রটা তো আপনি জেনেছেন, যেগুলো স্ক্রিপ্ট পেয়েছেন সেটার কথাই বলছি, সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য আপনার নিজস্ব যে ব্যাপারটা, সেটা কতটুকু আপনি নিজের মধ্যে উপলব্ধি করেছেন? এটা ছোট একটা গল্প থেকে বলি। আমার একটা নাটক ছিল যেখানে নাটকটার নাম ছিল এই পথ যেন শেষ না হয়। গল্পটা এরকম ছিল যে মেয়েটার গায়ে কাপড়ই নেই, তার বাবা একটা কাপড় চুরি করতে গেছে, কাপড়টা নিয়ে এসে মেয়েটাকে পরাবে, তারপর সে ঘর থেকে, তো আমার গায়ের কাপড়টা কীরকম হবে। তখন আমাকে কি করা হলো, বাংলাদেশ ব্যাংকের সামনে একটা বুড়ি মহিলা ভিক্ষা করতো, তার শরীরে কাপড়টা শতছিন্ন ছিল, তা আমাকে সেই কাপড়টা নিয়ে এসে পরার প্রয়োজন হয়েছিল, যে আমি ওটা পরবো, এবং বুড়িটাকে দেখতে হয়েছে যে শতছিন্ন কাপড় পরে সে কীভাবে নিজেকে সংযত করে এক জায়গায় বসে আছে। আমি ক্যারেক্টারে ঢোকার আগে আমাকে ওটা করতে হয়েছে, আমাকে দেখতে হয়েছে, এবং সেই শাড়িটাই আমি পরেছি, শাড়িটা ধোয়ারও পারমিশন দেয়নি আমাকে,
আমি সেই শাড়িটা না ধুয়ে পরেছি। এটা একটা ঈদের নাটক ছিল। আচ্ছা। তো সেখানে অনেক ভালো ভালো কাস্টিং ছিল। মামুন রশিদ সাহেব ছিলেন, ডলি জোহর, দিলারা আন্টি, হায়াত আঙ্কেল, তারা সবাই মিলে ক্যারেক্টারে ঢোকার জন্য তাদের থেকে শেখা আমাদের কি করে ক্যারেক্টারে ঢুকতে হবে, বা কোনো কনফিউশন তারা বলে দিত, জানো এই ক্যারেক্টার না এরকম, ওনাদের থেকে আমরা শিখে নিতাম। রিয়েলিস্টিক একটা ব্যাপার আনানোর জন্য হ্যাঁ হ্যাঁ, ভীষণভাবে ছিল আগে নাটকে, যে নাটকের চরিত্রগুলা কতটা রিয়েল করা যায়, যার জন্য মানুষ মনে রাখতো নাটক। আচ্ছা, এটা তো একটা কস্টিউমের কথা গেল। কস্টিউমের ব্যাপার থেকে একটু জানতে চাই যে আমরা সিনেমাতে দেখি নায়িকারা যে কস্টিউমগুলো পরছেন তারা আসলে স্পন্সর কিংবা তাদেরকে ডিজাইনার থাকেন এবং ড্রেস আপ ম্যান থাকেন, তারাই সেটা ভ্যারি করেন যে এই ক্যারেক্টারের জন্য এই ড্রেসটা আপনার পরতে হবে। তো আপনাদের নাটকে কি ধরনের কি দিক নির্দেশনা থাকে? না, নাটকে তো আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে, আমাদের কাপড় তো আমাদের নিয়ে যেতে হয় ক্যারেক্টার বুঝে, যে আমি কোন ক্যারেক্টারটা করছি। আমি যে গ্রামের ক্যারেক্টার করি সেখানে আমি আগে জিজ্ঞেস করি শাড়ি পরবো কি 3 পিস পরবো। তাহলে আমার গরিব হলে আমাকে গরিব কাপড়গুলো নিতে হবে, বড়লোক হলে বড়লোক। কিন্তু নাটকের মেয়েদেরকে স্পন্সর করে না, আমি তো অত দূর জানি না। আমি তো সব নিজের কাপড় নিজেই নিয়ে গেছি, নিজেরটা নিজেরই নিয়ে যেতে হয় নাটকে। আচ্ছা, এটা নিজেদের একটা নিজস্ব ডিজাইনারও অবশ্য অভিনয় শিল্পীরা। হ্যাঁ 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 হ্যাঁ, বলা যায় ডিজাইনার, কারণ কি ওই চরিত্রটা সাজানোর জন্য আমি নিজেকে তৈরি করি। আমাকে কি কানে পড়তে হবে, আমাকে 3 পিসটা কিরকম হবে, আমাকে ডিজাইন করতে হয়। তবে সেটা অবশ্যই ডিরেক্টরের পছন্দে করতে হয়। আচ্ছা, অভিনয় জগতে আসার সময় বা কাজ করার সময় তো অবশ্যই আপনার ভালো লাগার অনেক আর্টিস্ট ছিল আপনাদের সময়েরই। তো তার মধ্যে কাকে আইডল হিসেবে মানতেন? শমী আপুকে ভীষণ পছন্দ করতাম, শমী স্যার। আমার প্রথম দ্বিতীয় নাটকে আমি শমী আপুকে পেয়েছিলাম। একদম মানে আমাদের ক্যারেক্টারটা এরকম ছিল যে এক জাহিদ ভাই, তার এই পাশে শমী আপু, এই পাশে আমি, দুইজন নায়ক। এবং সেই অভিনয় করতে গিয়ে আমার সারাক্ষণ আমি শমী আপুকে দেখতাম বসে থেকে, কি স্ক্রিপ্ট পড়বো, উনি কি করছে, উনি কিভাবে চলছে, মানে সারাক্ষণ আমি ওনাকেই দেখতাম। হয় না, পছন্দের মানুষের সামনে পড়ে যায় এবং তার পাশে দাঁড়িয়ে অভিনয় করা প্যারালাল ক্যারেক্টারটা, এইটা আমার অনেক পছন্দের একজন শিল্পী ছিল শমী আপু। আচ্ছা, অবসর সময় পাওয়া হলে কি করা হয়? এখন অবসর সময় পেলে একেবারে বান্ধবীদের সাথে চলে যাই আড্ডা মারতে। ভীষণ ভাবে বান্ধবীর কথা বলছিলেন, একদম ছোটবেলায় বাসা কি পাশাপাশি? বাসা পাশাপাশি না, এবং তাদের প্রফেশন আলাদা, কেউ হাউস ওয়াইফ, কেউ একটা প্রফেশন আছে, কিন্তু আমরা সময় বের করি যে আমার অবসর তোর অবসর, তোর অবসর, চল এবার যাই ছোট্টবেলায়। আমরা একদম ছোট্টবেলায় চলে যাই। এরকম কোনো ঘোরার স্মৃতি আছে? হ্যাঁ, আমাদের নানা জায়গায় আমরা একবার গিয়েছিলাম, জিন্দা পার্ক বলে এই জায়গাটাতে, আমরা সবাই একটা পুনর্মিলনী ছিল। সারা দিন আমরা মনে হচ্ছে যে আমরা কেউ কারো কথা শুনছি না, সবাই বলছি, সবাই বলে যাচ্ছি, কারো কথা কেউ এতদিনের জমানো কথা, এতদিনের জমানো কথা, এবং সবগুলো স্কুল বেঞ্চে রেখে আসার পরে বড় অবস্থাতে সবার দেখা। তো মনে হচ্ছিল সব আমরা স্কুল বেঞ্চে বসে মানে কিচিরমিচির করে যাচ্ছি, কেউ কারো কথা শুনছি না। এটা আমার লাইফে একটা ব্লেস বলবো যে আমি এদেরকে আবার ফিরে পেয়েছি এবং আমি খুব মজা করি এই সময়টা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু আপনাকে, চমৎকার একটা আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, শুভ সকাল। এই মুহূর্তে যারা অনুষ্ঠানগুলো দেখছেন আপনাদের সারা দিন আজকে ভালো যাক এই প্রত্যাশাই করি। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।